জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২ ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে ২০১৭ সালে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড বশির আহমেদ। ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন শেখ হাসিনার মন্ত্রিসভা। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আজমল হোসেন। এর আগে মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেয়া ৭ বছরের কারাদণ্ডের রায় বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে খালাস দেয়া হয়। গত বৃহস্পতিবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের ২০২৪ সালের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ড মোহাম্মদ ইউনুস। তাকে নেশন বিল্ডার বা জাতিগঠক আখ্যা দিয়েছে সাময়িকীটি। সোমবার নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে গবেষকরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তার স্বীকৃতি স্বরূপ এই তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকায় আবহাওয়া পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে একটি জাতির নেতৃত্ব প্রদানের বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। পুলিশকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। এমন কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আজ মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমাবেশে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্যের অভিযোগ তুলে সার্জিস বলেন, পুলিশকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে আওয়ামী সরকার। তবে দলমত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে তখনই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখনও জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্য হচ্ছে, টাকার বিনিময়ে মামলা হচ্ছে এবং টাকার বিনিময়ে মামলা তোলা হচ্ছে। এজন্য পুলিশকে সাবধান হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশ নিয়ে ভারতের রাজনীতিবিদদের আচরণ একই রকম ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারতের রাজনীতিবিদদের গোড়া রসুনের মতো এক জায়গায়। মঙ্গলবার রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হন ধন্য শিরোনামে দেশীয় পণ্য কম দামে বিক্রয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য অপপ্রচার চালাচ্ছে ভারতের সাম্প্রদায়িক শক্তি। তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ। তারা চট্টগ্রাম দাবি করলে আমরা বাংলা, বিহার ও উড়িষ্যাও দাবি করব। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন ড আব্দুল মোমেন। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তি অনুমোদন করেছেন। কমিশনের অপর দুজন সদস্য হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। যে কোনো সময় তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং ২ কমিশনার তদন্ত মোহাম্মদ জহুরুল হক ও কমিশনার অনুসন্ধান মোছাম্মদ আছিয়া খাতুন। এরপর থেকে দুদকের চেয়ারম্যান ও ২ কমিশনারের পদ খালি ছিল।
গত রোববার ৮ ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির রাজধানী দামেস্ক দখলের মাধ্যমে সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধ এবং আসাদ পরিবারের ৬ দশকের স্বৈরশাসনের অবসান হয়। বাশার আল আসাদ এখন দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেছেন। আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য বড় মোড় ঘুরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে ছিল হায়াত তাহরির আল শামস HTS। সিরিয়ার ইদলিব প্রদেশে HTS পরিচালিত সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী মোহাম্মদ আল বশির। আল জাজিরার খবরে বলা হয়, গতকাল বাশার বিরোধীরা একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায় আল বশির ও বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালির সঙ্গে বৈঠক করছেন HTS এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। এরপর আল আরাবিয়া টেলিভিশনকে আল জালালি বলেন, সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন তিনি। সিরীয় শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য ইয়াইলাদাগি সীমান্ত খুলে দিচ্ছে তুরস্ক। স্থানীয় সময়ে সোমবার এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে তুরস্কে আশ্রয় নিয়েছে প্রায় ৩০ লাখ সিরীয় নাগরিক। রোববার আসাদ সরকারের পতনের পর যারা ফিরতে চান নিজ ভিটেতে, তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে তাই খুলে দেয়া হচ্ছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের সাথে এ সীমান্তটি। হামলার তীব্রতায় যা ২০১৩ সাল থেকেই ছিল পুরোপুরি বন্ধ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। আশা করি শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তন বাড়বে এখন, আর তাদের নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিতে আমরা ইয়াইলাদাগি সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সিরিয়ার সবশেষ প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের তোপের মুখে বাধ্য হন দেশ ত্যাগে। রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাশার তার পুরো পরিবার নিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। এমন পরিস্থিতিতে দেশটির সরকার পুনর্গঠনে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এক প্রতিবেদনে গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, শেষ পর্যন্ত আসাদ সরকারের পতন হয়েছে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মাত্র ১২ দিনের মাথায় বিদ্রোহীরা আসাদ সরকারের পতন ঘটানোয় নতুন করে ভাবতে বাধ্য হবে বাইডেন এবং তার প্রশাসনকে। প্রেসিডেন্ট বাইডেন আরও বলেছেন, সিরিয়া ব্যাপক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিগত বছরগুলোতে প্রথমবারের মতো রাশিয়া, ইরান অথবা হিজবুল্লাহ কেউই আসাদ সরকারের জন্য উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির দুর্নীতি বিরোধী অনুসন্ধান ব্যুরো। গত সপ্তাহে সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তের আওতায় থাকা ইউনের বিরুদ্ধে অনুসন্ধান ব্যুরোর প্রধান কৌঁসুলি এই নিষেধাজ্ঞা দিয়েছেন। ইউন প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর বিবিসির। গত মঙ্গলবার হঠাৎই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইউন সুক ইয়োল। তবে সামরিক আইন জারির পরপরই প্রচণ্ড বিক্ষোভের মুখে তিনি তা প্রত্যাহার করে নেন। বিক্ষোভকারীরা ইউনের পদত্যাগ ও অভিশংসনের দাবি জানিয়েছেন। ইউনকে অভিশংসনের চেষ্টায় গত শনিবার পার্লামেন্টে ভোটাভুটিও হয়েছে, তবে তা ব্যর্থ হয়। ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টি PPP বলেছে, প্রেসিডেন্ট সুশৃঙ্খলভাবে বিদায় না নেওয়া পর্যন্ত দলটির নেতা ও প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করবেন।